প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। শুভেচ্ছা শুভেচ্ছা এবং সঙ্গে ভালোবাসা, আর তার সাথে ঈদ মোবারক। ঈদের আনন্দ পূর্ণতা পায় যদি ঈদের ছুটিতে প্রিয়জন প্রয়োজন এবং কাছের মানুষদের সঙ্গে ঈদের ছুটিটুকু উপভোগ করা যায়। আর সঙ্গে ঈদের আনন্দটুকু ডাবল ট্রিপল অথবা বহুগুণ বেড়ে যায় যখন টেলিভিশনের পর্দায় ঈদের বর্ণাঢ্য আয়োজনগুলো উপভোগ করা যায়। কি আমি ঠিক বলেছি না? এক্স্যাক্টলি। আর তাই তো আরটিভির পর্দায় এই বর্ণাঢ্য ঈদ আয়োজনে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইন্তু এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো কিন্তু। আর যে অনুষ্ঠান জুড়ে থাকবো সেই অনুষ্ঠানের নাম হচ্ছে প্রাণ লেয়ার প্রেজেন্টস ঈদ কার্নিভাল। আর আজকে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, তাকে অনেক নামে ডাকতে পারেন। তিনি গুণী অভিনেত্রী, দেখতে মিষ্টি, তার চেয়েও মিষ্টি কণ্ঠে তিনি গান করেন। আমরা আদর করে তাকে ডাকি গানের পাখি, কারণ তার কাঁধে সবসময় একটা পাখি থাকে। নিশ্চয় অনেকে গেস করতে পারছেন। প্লিজ ওয়েলকাম none other than very beautiful, very talented পারশা মাহজাবিন পূর্ণি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো বলো? তোমাকে দেখে তো মন ভালো হয়ে গেল। একটা কথা বলি, মাইন্ড করো না। ঈদ মোবারক। ঈদ মোবারক। বসো। আচ্ছা পূর্ণি, এটা কার দেয়া নাম? আমার বড় ভাইয়ের। আমার বড় ভাই নিজেকে সূর্য দাবি করতো, বলতো যে আমার নাম সূর্য আর আমার বোন হচ্ছে চাঁদ। চাঁদ তো আর কোনো নাম রাখা যায় না, তখন আম্মু রেখেছে হচ্ছে পূর্ণি। আচ্ছা, আর তোমার বাবু হলে তখন হয়ে যাবে পূর্ণিমা। পূর্ণি নামের প্রেমে পড়েছে এরকম কখনো পেয়েছো ছেলেদেরকে? না। প্রচুর তো ক্রাশ আছে, আমি কখনো ওগুলাতে মানে ওগুলো ওভারলুক করে যাও কেন? মানুষ ভালোবাসে, এটা একটা ফ্যান্টাসি না? মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে অনেক টেক্সট দিবে। ওটা আমার মনে হয় ওটা আরো আগে চলে গেছে, 16, 17, 18 ওই এজের ফ্যান্টাসি। ওটা চলে গেছে। হ্যাঁ, ওটা চলে। সো ইউ আর মোর ম্যাচিউরড দ্যান ইওর এজ, আই গেস। সবাই তাই বলে। না, দ্যাটস গুড। ম্যাচুরিটি আগে আসা মানে এটা ব্লেসিং। তোমার কাছে ঈদ মানে কি খরচ নাকি কামাই? খরচ। কেন? আমি অনেক বেশি খরচ করছি এবার, আমার মনে হচ্ছে। মানে গিফট করা, কন্ট্রিবিউট করা, সালামি দেয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। সালামি তো পাওয়ার বয়স, এখন সালামি দেওয়ার বয়সে চলে গেছে। দেওয়ার বয়সে চলে গেছি মনে হচ্ছে। আই ওয়ান্ট আস্ক ইওর এজ। বাট আমার থেকে অনেক পিচ্চি পাচ্চি আছে যাদেরকে আসলে সালামি দেওয়ার মানে দিতে হয়, কারণ তুমি ওদের এই যে অনেক সালামি নিয়েছো। এক্স্যাক্টলি। ওদের বাবা মাদের কাছ থেকে। এবার রোজায় তোমার ব্যস্ততাটা কেমন গেছে? এবার আসলে কোনো অভিনয় কাজ করিনি রোজার মধ্যে। আমি নাটকের একটি গানে ভয়েস দিয়েছি, আর আরটিভিতে গান করছি আমি দুটো। তার মানে তুমি অন স্ক্রিন আছোই, হয় কানে না হলে চোখে। সো তোমাকে সবখানে আমরা দেখব। তুমি পার্সোনালি আসলে কোনটা বেশিতে কমফোর্টেবল? আমি গান গাইতে ভীষণ ভালোবাসি, যদি বলি ওটা আমার একদম ভালোবাসার জায়গা থেকে করা, খুব ভালোবেসে করা। আর অভিনয়টা তো একেবারেই নতুন, ওটা আমি এক্সপ্লোর করছি এখনো অনেক জায়গা আমার বোঝার বাকি আছে, জানার বাকি আছে, শেখার বাকি আছে। তোমার যে সেক্টরে জানার, বোঝার, শেখার বাকি আছে সেই ব্যাপারে আমি জানবো। তার আগে একটু ঈদ সম্পর্কে জানি। তুমি কি করেছো এবার ঈদে? আমি ঈদে বগুড়া গিয়েছিলাম, আমার পুরাতন সব ফ্রেন্ডদের সাথে দেখা করেছি, রিউনিয়ন হয়েছে, ফ্যামিলির সাথেই আসলে কাটানো হয়েছে। ম্যাক্সিমাম সময়টা ফ্যামিলির সাথে, আর রিলেটিভসরা তো আছে, কাজিনরা আছে। তো তোমার তো এখন অনেক সঙ্গী, একটা পাখি আছে ককাটেল। আগে ককাটেল সম্পর্কে শুনি, কেমন আছো? ওর নাম কি? ওর নাম লিও। লিওরকে পেয়েছো কোথায়? লিওকে আমি গিফট পেয়েছিলাম। আমার বিড়ালও আছে, বিড়ালটাও আমি গিফটে পেয়েছি। দেখা যায় আমার আগে একটা পাখি ছিল অলি, তো ও মারা যাওয়ার পরে আমি আসলে অনেক ডিপ্রেসড বলো, বা আমি আসলে অ্যারাউন্ড 2 বছর আমি কোনো কাজই করিনি। আমি একদম আমি আসলে অনেক ফ্রাস্ট্রেটেড বা খুবই কষ্টে ছিলাম। তো তখন ওর মানে আমার ওই কষ্ট দেখে আমার ফ্রেন্ডরাই আর কি এটা করে, যে আমাকে সারপ্রাইজ দেয় এভরি টাইম। সো আমার আসলে কিনতে হয়নি কখনো। তো 22 is too early to ask যে লাইফে কেউ আছে কিনা বা কাউকে নিয়ে ভাবছো কিনা। What would be your answer actually? ছিল at this moment আমি অনেক happily single বা অনেক দিলেমায়। I don't know, at this moment আমি নেসেসারি মনে করছি না আর কি এটাকে। Happiness should be the priority, right? Exactly. Okay, এবার বলো, ছোটবেলার ঈদ, মেঝোবেলার ঈদ আর এখন বড়বেলার ঈদ, কোনটা বেশি এনজয় করার মতো, বা কোনটা বেশি আসলে ওটাতেই থেকে গেলে ভালো লাগতো তোমার? ছোটবেলার ঈদ।
সব থেকে সুন্দর ছিল। আমরা ঈদ কার্ড দিতাম একজন আরেকজনকে, আমার মনে আছে আমি ইভেন অনেক সময় ঈদ কার্ড নিজেই হাতে বানিয়েও দিতাম আমার ফ্রেন্ডদেরকে, আমার ফ্রেন্ডরা আমাকে দিত, ওগুলো জমাতাম, সবাইকে দেখাতাম। দেন ঈদের ড্রেস যদি কিনতাম আমি আগের রাতেও পর্যন্ত কাউকে দেখাবো না, আমি একেবারে ঈদের দিনেই দেখাবো। হ্যাঁ, ওই যে একটা মজা, ওই যে ঈদ নিয়ে একটা ফ্যান্টাসি, ওই জিনিসটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু মনে হয় না যে ঠিক আছে একটা ড্রেস নিয়ে আসছি লুকায় রাখি, এটা কাউকে দেখাবো না, এখন কিন্তু আর এরকম হয় না। আর ড্রেসের সংখ্যাটাও তো অনেক বেড়ে গেছে, ওই একটার প্রতি অ্যাট্রাকশন ওগুলো আর এখন কাজ করে না। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঈদে টেলিভিশন দেখা হয়? হ্যাঁ, আগে খুব বেশি দেখা হতো, এখন তো আসলে আমি এত ব্যস্ত থাকি, আমার মুভি টেলিভিশন কোনো কিছুই তেমন দেখা হয় না। তবে ঈদের দিন চেষ্টা করি, কারণ যেহেতু বাসাতেই থাকি, সবার সাথে থাকি, দেখি। এবারে খুব দারুণ দারুণ সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু তার আগে তোমার ঘুম পড়ি একটা ভালো, একটা আলোচিত, প্রশংসিত এবং জনপ্রিয়তা পাওয়া একটা কন্টেন্ট রিলিজ হয়েছে, এবং আমি জানি তুমি অনেক প্রশংসিত হয়েছো। জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করো, কিভাবে তুমি ইনভলভ হলে, কবে শুটিং হলো, তোমার ক্যারেক্টারটা তুমি কিভাবে ধারণ করেছো, শুটিং এ কোনো মজার ঘটনা ঘটেছে কিনা? ঘুমপুরির কথা যদি বলি, আমাকে যখন ফার্স্টে বলেছে এরকম একটা কাজের কথা, আমি না এত সিরিয়াসলি নেইনি, কারণ আমার মনে হচ্ছে আমি তো এটা পারবো না, শুধু শুধু আমি এটা নিয়ে চিন্তা না বলেছে তো আমার কি হয়েছে, আমি করব না এরকম আমি মনে হয় না করব, কারণ আমি ভয় পাচ্ছিলাম, কারণ ক্যারেক্টারটা অনেক ডিফারেন্ট আমার থেকে। তো আর আমি তো নাটক খুবই কম করেছি, আমি এর আগে মাত্র 2টো নাটক করেছি, তা অনেক ছোট পার্ট ছিল আমার। তো আমি এত বড় একটা পার্টে আসলে প্লে করতে পারবো কিনা, এটা আমার নিজের কাছে একটু ভয় লাগছিল, যে এটা করলে যদি আবার হিতে বিপরীত হয়, যদি ভালো না পারি, তখন যদি আবার মানুষ ওটা নিয়ে কথা বলে, ওটা তো খারাপ লাগবে আমার। আর শুটিং এক্সপিরিয়েন্স যদি বলি, মজার এক্সপিরিয়েন্স, আমাদের শ্যুটগুলো তো সব আউটডোরে হয়েছে। তো আউটডোরে বলতে আমাদের নীলক্ষেতে শ্যুট হয়েছে, ঢাকা ভার্সিটি এরিয়াতে শ্যুট হয়েছে। তো ওখানে যখন আমাদের ইভেন নিউ মার্কেটে আমাদের শুট হয়েছে, ইনডোর সিন দেখেছি আমি। হ্যাঁ, ইনডোরে হয়েছে হসপিটালে। তো বাট ম্যাক্সিমাম গুলো বাইরে হয়েছে। ম্যাক্সিমাম আমার শটগুলো আসলে আউটডোরেই বেশি ছিল। তো আমরা যখন ঢাকা ভার্সিটির এরিয়াতে শুট করছিলাম, সবাই একদম লাইন ধরে দাঁড়ায় ছিল, এন্ড বারবার খালি শটে ডিস্টার্ব করছিল, ক্যামেরার সামনে এসে হাই দিচ্ছিল, মানে এত প্যাথেটিক। আমার মানে একে তো হ্যাসেল হচ্ছে, একে তো হচ্ছে যে আমাকে আমার কাজটা ঠিকমতো করতে হবে, এখন হয়তো আমি এবার ঠিক করেছি, কিন্তু পেছনে একটা মানুষ এসে নষ্ট করে দিয়েছে। এরকম অনেকগুলো শট গেছে যে আই গিভ মাই বেস্ট, বাট ওই শটটা ফেলে দিতে হয়েছে কোনো একটা কারণে, করার নাই। হ্যাঁ, তো এটা মজার এক্সপিরিয়েন্স যদি বলি। আর আমরা বিদেশিরে গিয়েছিলাম, ওখানে আসলে একটু টাফ ছিল শ্যুটটা, কারণ ঠান্ডা, ওখানে ঠান্ডার মধ্যে একদম সিঙ্গেল একটা জামা পরে শ্যুট করা অনেক কঠিন ছিল, আর পানিতে ভেজার সিন ছিল। সব মিলিয়ে ভালো খারাপ মিলিয়ে অনেক কষ্ট হয়েছে, আবার সেই সাথে আমি অনেক হ্যাপিও যে আমি একটা ভালো জিনিস করতে পেরেছি, আমি একটা ভালো কিছু ডেলিভার করতে পেরেছি। তো এই তো, দিস ইজ ইউর হ্যাপিনেস আফটার রিলিজিং। হোয়াট আই এক্সপিরিয়েন্সড, লেট মি শেয়ার। প্রথমে তোমাদের একটা গান রিলিজ হয়েছে, আমি গানটা সাজেশনে আসছে আমার ইউটিউবে, আমি তোমাকে দেখে আবার সো হ্যাপি। তো আমার কাছে মনে হচ্ছে না, ও রেগুলার হওয়া উচিত। তো এই যে দেখো, আমি একজন দর্শক হিসেবে এই ওপিনিয়নটা দিয়েছি, এখন তুমি হিউজ রেসপন্স পেয়েছো, সেটা শেয়ার করো। যে আমি যদি সত্যি বলি, আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আমি এতটা লেটস টক অ্যাবাউট ইওর ফ্যামিলি। ফ্যামিলি দেখে কি বলেছে, ফ্রেন্ডরা দেখে কি বলেছে? ফ্রেন্ডরা তো ভীষণ খুশি হয়েছে, সবাই দেখেছে কম বেশি। ফ্যামিলির কথা যদি বলি, আমার ফ্যামিলি আসলে পড়ালেখা করে, সব করা লাগবে না, হ্যাঁ, এত মাথা ব্যথা নাই এসব নিয়ে। মোনালিসা তোমাকে বোঝে, লিও তোমাকে বোঝে, কিন্তু তোমার এক্স তোমাকে বুঝলো না। I would really love to know যে what happened, মানে কি হয়েছিল যে এখন তোমরা আলাদা হয়ে গেলে? তেমন কিছুই হয়নি যদি বলি, কোনো ঝগড়া না, কোনো ঝামেলা না। লাইক ও মনে করেছে যে আমি আমার লাইফস্টাইল আর ওর লাইফস্টাইল অনেক ডিফারেন্ট, ও হয়তো আমার সাথে মানিয়ে নিতে পারবে না, কারণ ওর আর আমার গোলস ডিফারেন্ট। এটা রিলেশনে কত বছর পরে ও এটা ফিল করেছে? এটা প্রায় বছর খানেক পরে। আচ্ছা, আমি তো তখনও আসলে যখন রিলেশনশিপে ওর সাথে, তখন তো আমি মিডিয়াতে এত কাজ করতাম না, তখন আমি টুকটাক কাজ করেছি, যে একটা নাটকের, হ্যাঁ, বিগিনার নাটকের গানের ভয়েস দিয়েছি, খুবই কম কাজ করেছি। তো মেবি পরে আস্তে আস্তে ওর রিয়েলাইজেশন আসছে যে দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, বাট হি স্টিল লাভস মি। জিনিসটা ওরকমই যে এটা কিছু কিছু জিনিস না, মানে দূর থেকেই সুন্দর। আমার নাটকের একটা ডায়লগ আছে, এটা কিছু কিছু জিনিস দূর থেকেই সুন্দর। ওর জন্য আমি গান লিখি, ওর কথা চিন্তা করে লিখি, বাট কখনো ওরকম
যে পাবো, পাওয়ার ইচ্ছা বা পেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আসলে। সো ইউ টুক হিজ মেমোরি অ্যাজ ইওর রাইটিং ইন্সপিরেশন? একদম, হ্যাঁ। তোমরা এখনো কানেক্টেড? নট রিয়েলি, বাট সামটাইমস, হ্যাঁ। মানে তোমরা এটা বিশ্বাস করো যে ইউ গাইজ আর নট এনিমি? নো, উই আর নট এনিমিজ। এটা খুব ভালো। আমরা দুজন দুজনকে খুব পছন্দ করি, এখানে এনিমিজ হওয়ার কোনো ওয়েই নাই আসলে। মানে ব্রেকআপ হলে যে এনিমি হয়ে যাবে এটা কোনো না, ওটা তো ট্র্যাডিশনাল, এটা হয় টিপিক্যাল ব্যাপারগুলোতে হয়। আবার জোড়া লাগানোর প্ল্যান কবে? আবার জোড়া লাগানোর আপাতত কোনো প্ল্যান নেই, কারণ আমি না, মি অ্যাজ আ পার্সন, আমি যদি রিলেশনশিপে থাকি বা কাউকে যদি পছন্দ করি, আই গেট টু মাচ অ্যাডিক্টেড বা আই গেট টু মাচ অ্যাটাচ টু দ্যাট পার্সন। তো আমি তখন চাইলেও না অন্য জিনিসে ফোকাস করতে পারি না। সো ইটস আ বিগ ব্যারিয়ার ফর মি যে আমি একসাথে রিলেশনশিপও চালাবো আর আমি মিডিয়াতেও কাজ করবো। 12:30 বেজে যাবে ক্যারিয়ার। হ্যাঁ, ওইটাই। আমি অনেক বিজি থাকি আর আমি বিজি থাকতে চাই আসলে। মানে এখন যদি এসবে ঢুকি, আমার আর যে উঠতি ক্যারিয়ারটা আমার হচ্ছে, এটা এই জায়গায় থেমে যাবে, এটা আমি জানি। থ্যাঙ্কস ফর দিস ডেডিকেশন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আসলে আমার বিষয়টা কি, তুমি তো জানো, মানে যারা শিল্পী, যারা আমরা শিল্প নিয়ে কাজ করি, তাদের কাছে না এই জিনিসটা একটা ক্ষুধার মতো। চাইলেও আমি চাকরি করতে পারবো না 9 to 5, আমি যদি খুব চাই আমি তাও পারবো না। আমার কাছে মনে হয় যে আমি এগুলো নিয়ে থাকি না। মানে এক একজনের জন্ম হয় এক একটা পারপাস নিয়ে। আমার মনে হয় আমার লাইফের পারপাস এটাই যে আমি গান নিয়ে কাজ করব, আমি সংস্কৃতি নিয়ে কাজ করব। ভেরি নাইস। ওকে, আমরা আরো কথা বলবো, তার আগে একটু দর্শকদের কাছে যাই, ঠিক আছে? দর্শক বন্ধুরা, চলছে RTV পর্দায় ঈদের জমজমাট আয়োজন, প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। সঙ্গে আছে পূর্ণি ছাড়া আমাদের পূর্ণ হবে না পুরো শো, এবং আপনারা ছাড়া আমরা শেষ করতে পারবো না। নিচে ছোট একটা ব্রেকের পর থাকবেন সেই বিশ্বাস নিয়ে, ফিরে আসছি। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি ঈদের বিশেষ আয়োজন RTVর পর্দায় প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের সঙ্গে আছে পূর্ণি। চলুন কথা বলি। লেটস টক অ্যাবাউট ইওর সং। সিঙ্গিং ইজ আ ব্লেসিং, সবাই চাইলে গাইতে পারে না। কবে থেকে তুমি গান করো? একদম 3 বছর বয়স থেকে। আমি স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আর কি গান করি। তো আমি যখন ফার্স্ট গানের ক্লাসে যাই, আমার ভাইয়াকে ভর্তি করার জন্য আম্মু নিয়ে গেছিল। তো আমি টুকটাক গান পারতাম আম্মুর থেকে। হ্যাঁ, সঙ্গে গেছি আর কি। তো আমি, আম্মু গান করতো, তো আমি টুকটাক পারতাম সারগামগুলো, বা আমি অনেকগুলো সারগাম পারতাম, 22টার মতো স্বরলিপি পারতাম। তো আমাকে যখন ক্লাসে সবাই বসেছিল, আমিও গাচ্ছিলাম। তো আমার যে টিচার যে ছিলেন, উনি আমাকে ডাকলেন, উনি আমাকে নিজের কোলে বসিয়ে গান গাওয়ালেন। হ্যাঁ, যে তুমি এটা করো, ওটা করো। তারপর আম্মুকে বললেন আপনার ভর্তি করানোর দরকার নেই, আপনি প্রত্যেকদিন নিয়ে আসবেন ওকে। তো তখন থেকে আমি স্যারের সাথে খুব বেশি, মানে গান নিয়ে একটা বসা হয় স্যারের সাথে আমার, এবং আমাকে স্যার অন্যভাবে গ্রুম করেছে, তার অন্য আর 5টা স্টুডেন্টের থেকে একদমই স্পেশালি ডিফারেন্টলি। উনি জানতেন, আমি জানি না উনি জানতেন কি না, বাট জিনিসটা হচ্ছে প্রত্যেকের গার্জিয়ানরাই অলওয়েজ রিকোয়েস্ট করতো যে স্যার একটা গান তুলে দেন, একটা গান তুলে দেন। মানে এটা তাদের একটা গোল ছিল যে তার বাচ্চা গান গাইতে পারবে, দ্যাটস ইট। বাট আমার মা অ্যান্ড আমার টিচার দুজনেই চাচ্ছিলেন যে আমি ভালো করে শিখি জিনিসটা, আমি গানটাকে বুঝি। গান গাওয়ার থেকেও গানটাকে বোঝা, সঙ্গীত বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার টিচার আমাকে প্রথম 6 বছর হারমোনিয়াম ধরতে দেননি। আচ্ছা, আমাকে জাস্ট খালি গলায়, আমার যাতে আমার কানে যেন জিনিসটা ঠিক মতো হয়, সবকিছু যেন আমি ঠিক মতো বুঝি, প্রত্যেকটা কোন জায়গায় ধরছি, কোন জায়গায় ছাড়ছি, কমপ্লিট কনসেন্ট্রেশনটা যাতে কানে থাকে। এক্স্যাক্টলি, আমি যেন শুনে বুঝতে পারি এটা কোথা থেকে ধরছে। তো একটা টাইমের পরে আমাকে কোনো গান তুলতে দিত না, আমাকে সবসময় সারগাম, স্বরলিপি এসব করাতো, যে আমি জাস্ট বেসিক শিখবো। তো একটা সার্টেন টাইমে যে যখন 2009-এ মনপুরা ছবি বের হলো, তখন যাও পাখি বলো তার এই গানটা বের, আমার খুব পছন্দ হচ্ছিল গানটা, যাচ্ছে এই গানটা আমি যদি গাইতে পারতাম। আমাকে তো গান গাইতে দিচ্ছে না। হ্যাঁ, তো আমি তখন না হারমোনিয়ামে নিজে বসে আমি তোলার চেষ্টা করছি, আর আমি একবারে গানটা তুলতে পারছি। আম্মু তারপরে দেখে আমাকে বলছে যে তুমি গান তুলছো কেন, তোমাকে না স্যার মানা করছে। তারপরে স্যারের, মানে ক্লাসে যখন গেছি স্যারকে যে বলে দিছে আম্মুকে, আমি বললাম যে স্যারকে বলো না, তারপরে বলে দিছে। তারপরে স্যার বলছে ওকে আমি এই জন্যই তুলতে দেইনি গানটা, বিকজ আমি চাইছি যে ও একা একা বুঝুক, একা একা তুলুক।
সো স্যারের পারপাস সার্ভ হয়েছে, হ্যাঁ একদম পারপাসটাই সার্ভ হয়েছে। স্যার চাচ্ছিলই যে এটা আমি নিজে থেকে করি, সে আমাকে তুলে দেবে, আমি ডিপেন্ডেন্ট হব তার উপরে, এটা সে চায়নি। একটু শুনি না ওই গানটা, তোমার সেই ঐতিহাসিক গানটা। ওকে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন নারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। আর গাইবো না, এটা কোনো কথা? আমি তো অন্য জগতে চলে গেছি, আমি চরের মধ্যে ঘুরছিলাম এখন, আমি এমন এমন করে। সো সুইট, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, আমরা আরো গল্প করব, অনেক গল্প জানার আছে, তার আগে একটু অডিয়েন্সের কাছে যাই, ঠিক আছে? প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রাণপ্রিয় পূর্ণির সঙ্গে আরো আড্ডা হবে ছোট্ট একটা ব্রেকের পর, আমাদের সাথেই থাকুন। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট, ব্রেকের পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে RTVর বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের একজন সেলিব্রেটিং পার্সন আছেন, যাকে আমরা সেলিব্রিটি বলি, পূর্ণি। ওকে, মেয়েদের মিটেতে কাজ করা অনেক সহজ, আরেক অর্থে মেয়েদের কাজ করা অনেক কঠিন, কারণ সবাই শূন্য জোরে দেখে না। সো আই গেস যে তুমি এই ধরনের প্রবলেম ফেস করেছি। সো হাউ ডু ইউ হ্যান্ডেল দিস কাইন্ড অফ ইস্যুস? যদি সত্যি বলি, আমি খুব বেশি যে ফেস করেছি এমন না, খুব কম মানুষই অ্যাপ্রোচ করেছে আমাকে এইসব বিষয়ে। কারণ মোস্ট অফ দেম যদি বলি, মানে একটা ভাস্ট পপুলারিটি যদি বলি, আমাকে খুব ডিফারেন্ট চোখে দেখে অ্যান্ড মনে করে যে আই ডিজার্ভ দিস প্লেস। সো তারা এই বিষয়টা নিয়ে আর কি কথা বলে না, সুযোগ থাকে না আসলে বলার। আমি পার্সোনালি এটা পছন্দ করি না, এই গিভ অ্যান্ড টেক বিষয়টা একদমই পছন্দ করি না। ইয়েস, ইট এক্সিস্ট ইন মিডিয়া, বাট আমি এটা পছন্দ তো দূরের কথা, আমি এটা ধারে কাছেও নেই। বিকজ আমি মনে করি আই ডিজার্ভ দিস প্লেস। যদি আমি ডিজার্ভ না করতাম, এই জায়গায় আসতাম না, কারণ আমার জার্নিতে আমার পিছনে কেউ ছিল না। আই ওয়াজ অ্যালোন, আমি এখনও অ্যালোন, আমি একাই কাজ করি। আমার কোনো গাইড নাই যে আমাকে দেখিয়ে দিচ্ছে কোনো কিছু বা বলে দিচ্ছে এভাবে করো ওভাবে করো। ইটস অল মি, ইটস অল অ্যাবাউট মি। আমি নিজেকে গাইড করছি। অ্যান্ড আমার মনে হয় এত কষ্ট করে এত দূরে আসার পরে আমার অন্য কারো হেল্প দরকার নেই। হ্যাঁ, মানে আমি আমার এই জায়গায় কাউকে কন্ট্রিবিউশন রাখতেই দিতে চাই না। আচ্ছা, আরেকটা আউট কোশ্চেন, তোমাকে ঘন ঘন আমরা বিদেশ যেতে দেখি না? না, কিন্তু অনেক মেয়ে ঘন ঘন বিদেশ যায়, সুন্দর সুন্দর ছবি দেয়, দে বিউটিফুল, সো ওরা সুন্দর ছবি দিতে পারে, কখনো ফটো ক্রেডিট দেয় না। কখনো এই প্রসঙ্গটা তোমার মাথায় এসেছে? হ্যাঁ এসেছে। আমি আসলে এদেরকে খুব বেশি ফলো করি না। আচ্ছা, আমার ব্রেইনলেস পিপল পছন্দ না। আই লাইক পিপল who has a brain, মানে and they use it. হ্যাঁ, yes, exactly. এরকম মানুষ আমার ফলো করার মতো কোনো আসলে আমি রিজন খুঁজে পাও না। তুমি আসলে প্রেমিকা হিসেবে কেমন টাইপ? আমি প্রেমিকা হিসেবে ভীষণ নরম সরম, যদি বলি। পজিটিভ না? না, পজিটিভ না। আমি পজিটিভ না। আমি যদি বলি যে আমি অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি এফোর্ট দিতে পছন্দ করি। রিলেশনশিপে আমার এফোর্টটা বেশি থাকে। সো পুরো একটা ওয়ার্ল্ড তাকে ঘিরে আমার ক্রিয়েট করা হয়, এরকম টাইপের। এবার ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে। তুমি বলেছো তুমি নাটক সিনেমা খুব কম দেখো, তারপরেও ফ্রেন্ডরা কলিগরা মিলে হলে একটা মজা হয়। হ্যাঁ, না হলে দেখা হয়, যেগুলো নতুন মুভি আসে সেগুলো দেখা হয়। কোনটা দেখবে? সবগুলোই দেখবো। একদিনে না? একদিনে তো হবে না। এবারে প্রোমো, টিজার সবকিছু মিলে হাইপ সবগুলোরই ভালো। কোনটার ব্যাপারে তুমি বেশি অ্যাট্রাক্টেড হয়েছো এবং কেন? জঙ্গলিতে আমার অভিনয় করার কথা ছিল। আমি 3 দিন রিহার্সালেও গিয়েছিলাম। আমি সেটে সবার সাথেই মিশেছি, কথা বলেছি। একটা সার্টেন টাইম পরে আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা দেখি প্লে করছে, মেবি ওটা আমার সাথে যায় না, মানে যেটা দেখি এখন করছে। কারণ আমি নতুন একেবারেই, আমার তো ওরকম কোনো এক্সপিরিয়েন্স নাই নাটকের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে বা যেটাই হোক, অভিনয়ের ক্ষেত্রে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমার মনে হয়েছে যে আমার সাথে যাচ্ছে না ক্যারেক্টারটা, সামহাও কোথাও একটা ক্ল্যাশ করছে। আমি ওরকম না, করলেও ভালো হবে না। তো একটা জিনিস যদি ভালো না হয়, ওটা করার কোনো
আসলে দরকার নেই আমি মনে করি, কারণ অপরচুনিটিজ আরও অনেক আসবে। হ্যাঁ, এটা অবশ্যই অনেক বড় একটা প্রজেক্ট, এটা করলে হয়তো আমি অনেক অনেক ভালো একটা এক্সপোজার পেতাম। হ্যাঁ আসলে, তবে আমার মনে হয় যে অপরচুনিটিজ আসতেই থাকবে, দু একটা বেছে বেছে কাজ করলে তো ক্ষতি নেই। ওকে, ডু ইউ রিগ্রেট? প্রত্যেকটা এইজের না আসলে একটা ব্যাপার আছে। আমি 15 বছর বয়সে যেটা করেছি ওটা আমার কাছে তখন অনেক ভাইটাল ছিল, অনেক ইম্পর্টেন্ট ছিল। এখন আমার কাছে হয়তো ওটা কোনো বিষয়ই না, হয়তো আমি হাসবো এটা শুনলে, তখন ওটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। তো ওইভাবে যদি চিন্তা করি তেমন কোনো রিগ্রেট নেই, কারণ আমরা তো আসলে এক্সপ্লোর করছি না। এক্স্যাক্টলি। তো এখন আমি ভুল হয়তো করছি, আমি বুঝছি না, আরো 5 বছর পরে গিয়ে বুঝবো যে আমি একটা ভুল করছিলাম। So, এটা আসলে লাইফের যদি বলি এটাই সব থেকে সুন্দর পার্ট, যে আমরা এক্সপেরিয়েন্স করি সবকিছু, মানে রিগ্রেট থাকার কোনো জায়গা নেই আসলে। ওকে, আমরা ঘুম পড়িতে দেখেছি, এরপর আমরা পূর্ণিকে সামনে কিসে কিসে পেতে যাচ্ছি, বা পূর্ণির ফিউচার প্ল্যানটা কি ফিল্ম নিয়ে? আমি আসলে অভিনয় নিয়ে একটু ভেবেচিন্তে আগাতে চাচ্ছি এবার, বুঝে শুনে আগানোই ভালো। মানুষের আমার প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে ঘুমপড়ি করার পরে, আমি এটা ভাঙতে চাই না। যদি ওই লেভেলের কিছু করতে পারি, আবার যদি ওরকম কোনো স্ক্রিপ্ট পাই, ওরকম লাইক সেট ডিরেক্টর, আর্টিস্ট, কো আর্টিস্ট যদি এরকম পাই, তাহলে হয়তো আমি করব। কারণ আমার না আসলে অভিনয় নিয়ে এত বেশি উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা এখনও নেই, কারণ আমি জিনিসটা একদমই নতুন, আই এম স্টিল এক্সপ্লোরিং। তো আমার মনে হয় একটু ধীরে সুস্থে আগানোই ভালো, খুব বেশি তাড়া নেই আমার, কোয়ালিটি নট কোয়ান্টিটি। ভেরি গুড, আই এম সো হ্যাপি টু টক উইথ ইউ, এবং ইটস বিন ওয়ান্ডারফুল টাইম। আমার ঈদটা আরো ভালো গেল তোমার সাথে কেটে। আমরা বিদায় নিব, আরো অনুষ্ঠান আছে তো দর্শকদের দেখাতে হবে আরটিভি পর্দায়। যাবার আগে তোমাকে আমি থ্যাঙ্কস দিতে চাই যে ঈদের সময় কেউ আসতে চায় না, তারপরে ঈদের আড্ডায় দর্শকদের কথা ভেবে তুমি এসেছো। দ্যাটস সো সুইট অফ ইউ, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাঙ্কস গোজ টু ইউ। তোমাকে দেখার পর থেকে আমার মনটা ভালো হয়ে গেছে। আজকে আসলে আমি এর আগে আরেকটা প্রোগ্রাম করে আসলাম, আই ওয়াজ রিয়েলি এক্সস্টেড। আমার মনে হচ্ছিল যে আসলে আমি কি পারবো এখানে এসে ঠিকমতো লাইক আমার সবকিছু ডেলিভার করতে। দেন তোমাকে দেখে আমার এনার্জি বুস্ট হয়ে গেছে। এটা প্রমাণিত যে হাঁস পারে, মুরগি পারে, আমাদের পূর্ণিও পারে। তোমার দর্শকদের চাইলে তুমি কিছু বলতে পারো। দর্শকদের যদি বলি, আমি আসলে খুব কম সময় হয়েছে আমার এখানে আসার, আমার মিডিয়াতে জয়েন করার। আমি খুব কম কাজই করেছি, এখনও খুব বেশি কিছু করতে করিনি। তাতে আমাকে মানুষ যত ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে, আমাকে যতটা সাপোর্ট করেছে, আমি অনেক 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 কৃতজ্ঞ সবার কাছে। আমি জানি না আমি এত ডিজার্ভ করি কিনা, আপনারা আমাকে যত ভালোবাসা দিয়েছেন। তো আমি এভাবেই থাকতে চাই, আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের পাশে হয়ে থাকতে চাই, এবং আমি চাইবো আপনারা আমার সাথে থাকবেন অলওয়েজ, সবাইকে ভালো রাখবেন, এবং দেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, আমি এটা চাই। সো ওইভাবে আর কি কাজ করতে হবে সবার, এটাই আমার চাওয়া। অ্যান্ড ঈদ মোবারক। অ্যান্ড ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। বাট তোমাকে ছাড়ছি না, একটা গান শুনবো, গান শুনতে শুনতে বাড়ি যাব। তার আগে আমি একটু আমার দর্শকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নেই। দর্শক বন্ধুরা, আমাদের প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে আপাতত এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। যাব বাড়ি, তার আগে আমরা গান শুনতে পারি আমাদের পূর্ণির কণ্ঠে। চলো পূর্ণি, আমরা গান শুনি তোমার কণ্ঠে। কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কই বেলা হয়ে যায়, ফিরে যাও না, কেন চাও না, ধার লেগে যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়, লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়, কি এক ঝড় সেজে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায়, যোগ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না, কেন যাও না, বলে গেলে কি এসে যায়, ফিরে যাও না, কেন যাও না, না বেশি দেরি হয়ে যায়।